যেটা আমরা মিডিয়া দেখতে পাচ্ছি, the I mean most of the Syrians are enjoying and celebrating this their freedom, newfound freedom. But at the same time, আমরা এটাও দেখেছি just after this, you know, transition or transformation, ইসরায়েল আবার কিভাবে সিরিয়ায় more than 1,000 times বম্বিং করেছে। তাহলে এই কোশ্চেনটাও আসে যে সিরিয়া একটা অপ্রেসরের কাছ থেকে কি আরেকটা অপ্রেসরের কাছে গিয়ে পড়লো, নাকি আরেকটা পুরনো অপ্রেসর আবার ফিরে ফিরে আসলো, আহ যে যেই কিনা এই সকল কিছুর পেছনে ছিল। তো আমরা তাহলে আজকে শুরু করব। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে আজকে আলোচনা করতে যাচ্ছি। We are going to talk about the Syrian crisis. সো এখানে সিরিয়ান ক্রাইসিসের যে ব্যাপারটা, এটা আসলে প্রথমে আমাদের বুঝে নিতে হবে যে ইট ইজ নট অনলি অ্যাবাউট সিরিয়া, রাইট? It is not only about Syria. It is about the entire region. It is about Sham, Al-Sham, right? Sham in Arabic means the north or the left, so northern part of Arabian Peninsula, your region কি মোটামুটি হবে শাম বলা হয়। It is about আরেকটা টার্ম আছে ওই রিজিয়নের জন্য, লেভান্ট, right? Levant. Levant also means the east. শামটা হলো আরবিক ইয়ে থেকে যে নর্থ, মানে উত্তর, রাইট? আর আমরা যখন লেভান্ট বলি, এটা ইউরোপিয়ান পার্সপেক্টিভ থেকে ইস্ট কে মিন করা হয়। তো দ্য ইস্টার্ন সাইড অফ দ্য মেডিটেরেনিয়ান, যেখান থেকে সূর্য উদিত হয়, সেইটা হলো লেভান্ট। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে আসছে, বা এটার সঙ্গে গ্রিক ল্যাঙ্গুয়েজের এটাইমোলজিক্যালি সম্পর্ক আছে। আনাতোল, আনাতোল, লেভান্ট, প্রায় সেম মিনিং রয়েছে, যদিও সরাসরি লেভান্ট কথাটা ইংরেজিতে আসছে অনেক পরে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের থেকে। তো এই যে রিজিয়নটা, যেখানে আমরা দেখি যে ইসরায়েল, আম, লেবানন, ইসরায়েল প্যালেস্টাইন অফকোর্স, লেবানন, সিরিয়া, তারপরে তোমার পার্টস অফ টার্কি, and এদিকে আপ টু ইউফ্রেটিস, পুরো এই এই অঞ্চলটাকেই কিন্তু এখানে মিন করা হচ্ছে। শুধু তাই না, I would even say the Syrian crisis involves the entire Middle East. Arabian Peninsula বা লেবানন শুধু না, the entire Middle East আসলে এখানে involved. ওকে, সো এর আগে আমরা দেখেছি ইন দ্য লাস্ট 1.5 years কি হয়েছে, স্পেশালি আফটার দ্য 7th October attack in Israel, Gaza war, and then the war in Lebanon, and then এর ধারাবাহিকতা আমরা এখন দেখতে পাচ্ছি the Syrian uh, new new Syrian crisis। আর এটাকে যদি আমরা ক্রাইসিস না বলতে চাই, একটু পজিটিভলি যদি বলি যে এক ধরনের ট্রান্সফরমেশন বা একটা চেঞ্জ সেখানে দেখতে পাচ্ছি। মোর পজিটিভলি, ফ্রিডম অফ দ্য সিরিয়ান পিপল, যেভাবে আমরা বলি, আমরা নিউট্রাল থাকার চেষ্টা করতে পারি এখানে, রাইট? আই মিন, আমরা যদি শুরুতেই এখানে এটাকে একটা ফ্রিডম বা লিবারেশন অর্থে ব্যবহার করি, তাহলে হয়তো এটার একটা মিনিং দাঁড়াতে পারে। এটার সঙ্গে গ্লোবাল পাওয়ার্স অলরেডি আর ভেরি মাচ ইনভলভ, and they are very much willing to get further involvement. ওকে, সিরিয়া, আমরা সবাই জানি, খুবই প্রাচীন একটা জনপদ, যেটা অলরেডি আমরা নাম থেকে কিছুটা বুঝতে পারি যে সিরিয়া কথাটার নামটা আসছে আসিরিয়া থেকে। ইউনো, আসিরিয়ান পিপল যারা মেসোপটেমিয়ান এই অঞ্চলে বসবাস করতেন, নর্দার্ন মেসোপটেমিয়া, ওই দিক থেকে এটা আসলে এর নামকরণটা এসছে। আম, এটা ফর এ লং টাইম ইট ওয়াজ কাইন্ড অফ এ মিটিং প্লেস অফ দ্য সিভিলাইজেশনস। অনেকে এটা বলে থাকে যে সিরিয়া আসলে কোনো, ও সেই অর্থে কোনো সিভিলাইজেশন নাই, বাট অ্যাকচুয়ালি দিস ইজ নট ট্রু। সিরিয়া অ্যাকচুয়ালি মিটিং প্লেস অফ মেনি সিভিলাইজেশনস। সেই কারণেই হয়তো অনেকে বলেন যে এদের নিজস্বতা বলতে কিছু নাই, এটা বিভিন্ন সিভিলাইজেশন একটা সমষ্টি মাত্র। তো সেখানে আমরা হেব্রেক পিপল দেখি, আমরা অ্যাসিরিয়ানদের দেখি, ফনিশিয়ানদের দেখি,
আমরা পার্সিয়ান, গ্রিক, আরব, রোমান সব সিভিলাইজেশনের একটা কালেক্টিভিটি কিন্তু আমরা সিরিয়া দেখি ঐতিহাসিক ভাবে। এবং সেইটা আমি আমি খুব গভীর হিস্টোরিক্যাল নলেজ রাখি না, টু বি অনেস্ট। আমি জাস্ট ভাষা ভাষা যা যা জানি সেটা আলোকেই বলছি। আমরা যদি খুব বেশি পেছনে না গিয়ে আমরা 16th সেঞ্চুরি থেকে শুরু করে, যখন যখন থেকে কিনা সিরিয়া ধরো অটোমান এম্পায়ারের অধীনে আসলো, তারপরে এটা অটোমান এম্পায়ারের মধ্যে প্রায় ইউনো 18th সেঞ্চুরি পর্যন্ত, 19th সেঞ্চুরি পর্যন্ত খুব ভালোভাবে ছিল। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে অটোমান এম্পায়ারের কন্ট্রোলটা এখানে উইক হতে থাকে। একদম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পর্যন্তই বলা যায় মোটামুটি অটোমান এম্পায়ারের অধীনে বিভিন্নভাবে ছিল। এবং তারপরে এটা একটা ইউনো ফ্রেঞ্চ কন্ট্রোল টেরিটরি হিসেবে কিছুদিন থাকে। ফাইনালি ইন 1946 এটা স্বাধীন হয়। সর্বশেষ ফ্রেঞ্চ আর্মি বোধহয় মার্চে সেখান থেকে চলে যায়। তো 1946 থেকে এই পর্যন্ত এই হলো মডার্ন সিরিয়ান স্টেটের ইতিহাস। এর মধ্যে ইউনো 50 থেকে 52 বছর আগে, এক্সাক্ট সনটা আমার মনে নেই, ইরফান সাদিক নিশ্চয়ই এটা বলবে, যে সেখানে হাফিজ আল আসাদের নেতৃত্বে যে বাথিস্ট যে একটা রেভলিউশন বা একটা মিলিটারি কু অ্যান্ড কাইন্ড অফ রেভলিউশন ডিউরিং দ্য টাইম অফ কোল্ড ওয়ার হয়। ইউনো সেই সেই সময় থেকে এই যে বর্তমান, আমি জাস্ট যে রেজিমটা চলে গেল সেই রেজিমের সূত্রপাত, এবং 50 বছরের বেশি সময় ধরে এটা সেখানে ছিল। আম, এবং এই রেজিমের সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট যোগসূত্র লক্ষ্য করা যায় একটা পার্টিকুলার রিলিজিয়াস সেক্টর, যারা কিনা আলাভাইট নামে পরিচিত। এবং এরা সিরিয়া মুসলিমদের একটা অংশ। মেইন স্ট্রিম শিয়াইজম থেকে এর একটু আলাদা, অনেকটাই আলাদা। ইনফ্যাক্ট অনেক শিয়া এদেরকে আহ, মুসলিম হিসেবেও অ্যাকসেপ্ট করে না, আর সুন্নিরা তো করেই না, কারণ দে হ্যাভ সাম ডিস্টিংটিভ এলিমেন্টস ইন দেয়ার বিলিফ সিস্টেম। ওকে, সো এই এই কারণে সিরিয়ান যে মেজরিটি সুন্নি মুসলিম, তারা তো তাদেরকে কখনোই সেভাবে অ্যাকসেপ্ট করতে পারে নাই। বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ যে হাফিজ আল আসাদ, তা সে একজন সোশ্যালিস্ট ছিলেন। তা সোশ্যালিস্ট যে ইডিওলজি, সেটা বাথ পার্টির যে ইডিওলজি, সেটা পুরো মিডল ইস্টে, আসলে ইরাকে, তারপরে সিরিয়ায়, some extent লিবিয়ায় একইভাবে কাজ করেছে। একই ধরনের আইডিয়া, এক ধরনের সোশ্যালিস্ট ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড আরব ন্যাশনালিজম, এটা নিয়ে যে আইডিয়া তারা মানুষের সামনে উপস্থাপন করেছেন। And ফাইনালি তারা যে স্ট্রং ক্যারিশমেটিক লিডারশিপ সেখানে ইউনো নিয়ে আসতে পেরেছেন, এই কারণে এই কান্ট্রিগুলো একটা আহ, একক ইউনিট হিসেবে, স্টেট হিসেবে সেখানে অনেকদিন ধরে টিকে ছিল। এইটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তো এই কারণে এই লিডার্সদের কিছু ভূমিকার কথাও আসলে পজিটিভলি অনেকেই মূল্যায়ন করেন। এবং সেইটা অনেক সময় দেখা যায় যে তাদের যে সেক্টেরিয়ান বা এথনিক আইডেন্টিটি, সেটাকে ছাপিয়ে বড় হয়ে দেয় এবং দিয়েছিল বলেই তারা এতদিন টিকে থাকতে পেরেছিলেন। শুধু যে অপ্রেসিভ অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তারা টিকে ছিলেন, বিষয়টা আসলে এরকমও নয়। আবার সিরিয়ার আরেকটা বিশেষ ভূমিকা নিশ্চয়ই ছিল, আরব ন্যাশনালিস্ট হিসেবে তারা প্যালেস্টিনিয়ান কজের প্রতি খুব বেশি ডেভোটেড ছিলেন ফর এ লং টাইম। যদিও 2011-এর পরে যখন সিরিয়ান সিভিল ওয়ার শুরু হয়, এই কজটার ব্যাপারে তাদের কমিটমেন্ট একটু দুর্বল হয়ে যায়, আমরা সেটা জানি। কারণ সেই সময়ে প্যালেস্টিনিয়ান লিডার্সরা, বিশেষ করে হামাস, তারা কিন্তু রেবেল, সিরিয়ান রেবেলদের এক ধরনের সমর্থন দিয়েছিল। বিভিন্ন তাদের বক্তৃতায় সেই কথাগুলো উঠে এসেছিল। ইভেন ইসমাইল হানিয়া, যিনি কিনা কিছুদিন আগে নিহত হয়েছেন ইসরায়েলের ইউনো ইসরায়েল অ্যাটাক করার কারণে তেহরানে, তিনি পর্যন্ত প্রকাশ্যে সিরিয়ান রেবেলদের সমর্থনের কথা বলেছিলেন। যে কারণে বাশার আল আসাদ হামাসের প্রতি বিশেষ করে প্রচন্ড মাত্রায় ক্ষুব্ধ ছিলেন। এবং I think in 2022, finally, they had a kind of a, you know, reconciliation, you know. So এই যে একটা লম্বা সময় ধরে
তাদের মধ্যে তেমন কোনো যোগাযোগ না থাকা বা সমর্থন কিছুটা কমে যাওয়া, এই কারণে সিরিয়ার ইনভলভমেন্ট ইন দ্য প্যালেস্টিনিয়ান রেজিস্ট্যান্স কমে গিয়েছিল। বাট অ্যাট দ্য সেম টাইম একদম সম্পূর্ণ হারিয়ে যায়নি, কারণ ইরান সেখানে সিরিয়ার মধ্যে দিয়ে তাদের যে অস্ত্রের বা অন্য সরঞ্জামের সাপ্লাই টু হিজবুল্লাহ এটা বজায় রাখতে পেরেছিল, এবং সেই কাজটা সিরিয়া করতে দিয়েছিল। তো এই কারণে সিরিয়া এই এইখানকার ইউনো মিডল ইস্টার্ন ক্রাইসিসের ক্ষেত্রে বাশার আল আসাদের রেজিম আপ টু দ্য লাস্ট মোমেন্ট একটা মেজর রোল প্লে করেছে। অ্যাটলিস্ট প্যাসিভ রোল হলেও সেটাও একটা মেজর ইম্প্যাক্ট সেখানে ছিল, যে সাপ্লাই চেইনের একটা পার্ট হিসেবে ছিল। তো এখন বাশার আল আসাদ চলে যাওয়ার কারণে এই সাপ্লাই চেইনে একটা বিরাট শূন্যতা লক্ষ্য করা যাচ্ছে। তো এখন এখানে রেবেলদের জয় হওয়ার ফলে সিরিয়ানরা ফ্রিডম পেয়েছে, মুক্ত হয়েছে অপ্রেসিভ রেজিম থেকে। নো ডাউট thousands, if not millions, died in the last 50 years, you know, এবং ব্রুটাল টর্চার এবং সেটার যে মাত্রা এবং নানান ধরনের এলিগেশন রয়েছে, সেটা আমরা আসলে আর নট ক্যাপাবল টু ভেরিফাই ইভেন, যে ধরনের ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, কেমিক্যাল বায়োলজিক্যাল ওয়েপনের ব্যবহারের কথা বলা হচ্ছে, নোবডি অ্যাকচুয়ালি ভেরিফাইড দ্যাট, বাট স্টিল দ্যার ইজ এ পসিবিলিটি, দ্যার হ্যাজ অলওয়েজ বিন এ পসিবিলিটি দ্যাট যে তারা হয়তো সেটা করেছে, রাইট? তো এগুলো যদি সত্য হয়ে থাকে, অফকোর্স, I mean, this has been one of the most brutal regimes in the history of the entire Middle East. তো সেইটা থেকে মুক্তি পাওয়া তো একটা বিরাট ব্যাপার। এবং যেটা আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি, the I mean, most of the Syrians are enjoying and celebrating this their freedom, newfound freedom. But at the same time, আমরা এটাও দেখেছি just after this, you know, transition or transformation, ইসরায়েল আবার কিভাবে সিরিয়ায় more than 1,000 times বম্বিং করেছে, তাই না, উইদিন এ ফিউ ডেজ। এবং সিরিয়ান যে মিলিটারি যে যে ক্যাপাসিটি ছিল একদম শেষ করে দিয়েছে, যে আর্মস স্টক পাইল ছিল সবকিছু শেষ করে দিয়েছে। তাহলে এই কোশ্চেনটাও আসে যে সিরিয়া একটা অপ্রেসরের কাছ থেকে কি আরেকটা অপ্রেসরের কাছে গিয়ে পড়লো, নাকি আরেকটা পুরনো অপ্রেসর আবার ফিরে ফিরে আসলো? আহ যে যেই কিনা এই সকল কিছুর পেছনে ছিল আমেরিকা সেখানে বা ওয়েস্ট ইন জেনারেল, তারা এই বিষয়টাকে কিভাবে দেখছে, তারা আহ টার্কির ইনভলভমেন্টটা এখানে কেমন, কে কতটুকু বেনিফিটেড হচ্ছে এখান থেকে। And there is no doubt about one thing, that the Palestinians are the losers here. তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো, ইউনো। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও বলা যায় না যে যারা এখন আসছে তারা প্যালেস্টিনিয়ানদের সম্পর্কে একদমই কেয়ার করে না, রাইট? এবং এইটা আসলে উইল বি আনফোল্ডিং ইন দ্য নেক্সট ফিউ মান্থস, আই উড সে, not in weeks. That would be an over expectation if I say in the next few weeks এটা unfolded হবে। Actually it will take months if not years to know actually uh, how they feel about the Palestinians, and to what extent they can help the Palestinians if they really want। যদিও আমরা তাদের অতীত থেকে জানি যে এই রেবেল গ্রুপস যারা এইচটিএস এন্ড আদার্স, তারা প্যালেস্টিনিয়ান কজের প্রতিও বেশ সাপোর্টিভ ছিলেন, এবং তারা হয়তো এখন স্ট্র্যাটেজিক্যালি ততটা সাপোর্টিভ হতে পারছেন না, বাট ইন ফিউচার তারা হয়তো আবার সাপোর্টিভ হবেন। তো সেক্ষেত্রে তাদের সাপোর্টের ধরনটা কি হবে, সিরিয়া আবার কি ধরনের রোল এই মিডল ইস্টার্ন গ্রেটার পলিটিক্স প্লে করবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় টু টু লুক ইনটু।